দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব আব্দুর রহিম আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমেরিকা প্রবাসী কাজী আজম, এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবেন। আমরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রথমেই আলোচনায় যেতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমরা আলোচক যারা আছেন তাদের সুবিধার্থে কয়েকটি বিষয় আমরা একটু জানাতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে ইতিমধ্যে আল জাজিরার বিভিন্ন যেই সংবাদ, এই সংবাদ মধ্য দিয়ে অনেক কিছু কিন্তু প্রতিবেদনে এসেছে, এবং আমরা এখানে আমাদের ব্যারিস্টার মেজর সরওয়ার হোসেন আছেন, তিনিও কিন্তু আমি দেখেছি তার ফেসবুকে দিয়েছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হারিস আইনের ক্ষমায় আইনের লঙ্ঘন হয়নি। এই যে মানে বিষয়, আসলে আমি বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। সংঘর্ষের মামলায় বিএনপির 34 নেতা কর্মী জামিন, নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে ফ্রেশ নির্বাচন চায় কল্যাণ পার্টি, ভ্যাকসিন নিয়ে লোকজন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে পররাষ্ট্রমন্ত্রী। মানে এই যে মানে বিষয়গুলো আসলে মানুষকে ভাবিয়ে তুলছে তাদের এই আজগুবি কথাবার্তা। আমি প্রথমে যেতে চাচ্ছি ব্যারিস্টার মেজর সরওয়ার হোসেনের কাছে। সরওয়ার হোসেন, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সরওয়ার ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন যে হারিস আনিসের ক্ষমায় আইনের লঙ্ঘন হয়নি, এই বিষয়টা আমি দেখেছি আপনার ফেসবুকে, আপনি একদম ডিটেলস আপনি দিয়েছেন, সেই কপিগুলো দিয়েছেন। আসলে এই কথার সঙ্গে আসলে আপনি একজন ব্যারিস্টার, মানে ঠিক আছে কিনা? ধন্যবাদ সঞ্চালক রফিকুল ইসলাম রিপন এবং সহ আলোচক সবাই, আমার প্রিয় হাবিব ভাই, আসাদ হোসেন এবং আব্দুর রহিম ভাই, এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যখনই এই জিনিসটা আসলো যে তাদেরকে সাজা মওকুফ করলো প্রথম আলোতে, তারপর আইএসপি এর একটা স্টেটমেন্ট করলো এবং চিফ একটা অনুষ্ঠানে মিডিয়াতে বলার চেষ্টা করলো যে সে কোনো ফিউজিটিভের সাথে বসে এবং তাদেরকে মওকুফ করা হলো। এখানে দুইটা কোশ্চেন চলে আসে যে এই রিপোর্টটা যখন প্রচার হলো 1 ফেব্রুয়ারি, তারপর থেকে বা 18 দিন কেন লাগলো এইটা তাদের বলতে, যে তাদেরকে আগেই মওকুফ করা হয়েছে। এর আগে বলতে হয় যে যখন এই রিপোর্টটা প্রস্তুতি পর্বে ছিল, তখন যাদের নাম আসছে এই রিপোর্টে প্রত্যেকের কাছে 15টা করে কোশ্চেন পাঠানো হয়েছিল, এবং এই 15টা কোশ্চেন চিফ অফ আর্মি স্টাফের কাছে পাঠিয়েছিল। তখন কেন সেখানে বলা হলো না এই রিপোর্ট প্রকাশ করার জন্য যে এই ধরনের তাদেরকে মওকুফ করেছে, সেটা বলা হয় নাই। তো এখানে একটা সন্দেহের এলিমেন্ট থেকে যায়। এখন রাষ্ট্র একটা অবস্থা নিয়েছে, সরকার একটা অবস্থা নিয়েছে যে রাষ্ট্রই তাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং প্রোটেকশন দিচ্ছে, এক কথায় তুড়ি মেরে উড়িয়ে দিল, এটা উদ্দেশ্য প্রণীত। এবং এইটাই প্রমাণ করে যে ক্যাপশনটা অল প্রাইম মিনিস্টার ম্যান, আমি মনে করি এইটা এই যেভাবে ক্ষমতাসীন দল এবং রাষ্ট্র প্রোটেক্ট করলো, যথাযথ ব্যবস্থা না করে, যথাযথ ইনকোয়ারি না করে, জনগণের কাছে এটা জবাব দিতে না করে, ওই ওই হেডলাইনটা মনে হয় এটা যথার্থতা প্রমাণ করে। তারপরে আমি যখন দেখলাম এটা আলোচনা আসছে, দুর্নীতি দমনের একজন উকিল, পররাষ্ট্র এই আইনমন্ত্রী, তারা বলার চেষ্টা করলো যে ফিউজিটিভ সিআরপিসি 401 ধারায় তারা ফিউজিটিভ থাকা অবস্থায় তারা আনুকূল্য পেতে পারে, আইনের প্রতিকার পেতে পারে। তো সেইখানে ওই আমরা কেসটা দিলাম সরওয়ার কামাল ভার্সেস স্টেট, যেটা 1993 সালে রাষ্ট্রপতি মওকুফ করে দিয়েছিল এবং কোর্ট সেইটাকে গ্রহণ করে নাই। সেইটা আপিল ছিল, আপিল তাদের ডিসমিস হয়ে যায়। সেই ডিসমিস থেকে একজন সারেন্ডার করে 5-6 জনের মামলা করে। 5-6 জনের পরে ডিটেল হিয়ারিং এর পরে এনায়েতুর রহমানের কোর্ট 2012 সালে এই জাজমেন্টটা দেয়, এবং সেই জাজমেন্টে আর্টিকেল 49 অফ কনস্টিটিউশন এবং সেকশন 401 অফ সিআরপিসি বা সেইটা রেফারেন্স আনা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে এটা সরকার অথবা রাষ্ট্রপতি এটা বিবেচনায় নিতে পারে, কিন্তু সেটা ফেয়ার হতে হবে, সেটার বিরুদ্ধে যুক্তি থাকতে হবে
এবং স্বচ্ছতা থাকতে হবে। সেইখানে একটা কোশ্চেন আসছিল যে প্রেসিডেন্টের আদেশের উপরে কোর্ট ইন্টারভেন করতে পারে কিনা। সেই জাজমেন্ট টিভিতে আসছে যে বাংলাদেশে এই ইস্যুটা সেটেল হয়নি, হাইকোর্ট অথবা অ্যাপিলেট ডিভিশনে সেটেল হয় নাই, বাট ইন্ডিয়াতে 3-4টা কেসে সেটেল হয়েছে যে রাষ্ট্রপতি যদি আরবিট্রারি এটা করে, যদি ফেয়ার এনাফ না হয়, যদি যুক্তিসঙ্গত না থাকে, তাহলে কোর্ট সেটাকে ইন্টারভেন করতে পারে। এবং সেই জাজমেন্টের আলোকে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এখানে ইন্টারফেয়ার করেছে এবং ওই প্রেসিডেন্টের যে ক্লেমেন্সি সেইটার বিপক্ষে কোর্ট দাঁড়িয়েছে। এখানে কোর্ট যখন তার জাজমেন্ট দেয় সেখানে বলা হয়েছে রিপিটেডলি অ্যাপিলেট ডিভিশন তাদের বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে দেখিয়েছে যে কোনো ফিউজিটিভ আইনের কাছে সারেন্ডার না করে কোনো আইনি প্রতিকার পেতে পারে না, সেটা 401 দ্বারা হোক সিআরপিসি অথবা আর্টিকেল 49 অফ কনস্টিটিউশন হোক। তার 401 দ্বারায় সরকার সেটা রিমিশন করতে পারে, মাফ করে দিতে পারে, বা আপনার স্থগিত করতে পারে। আবার 401-এর 3 ধারায় আছে প্রয়োজন বোধে কেউ যদি পালিয়ে থাকে তাকে আবার ধরে বা জেলে পুরতে পারে, সেটা পুলিশও পারে। সো মূল এসেন্সটা সেখানে ছিল যে অ্যাপিলেট ডিভিশন তাদের রিপিটেড জাজমেন্টে এই প্রসঙ্গ যখনই আসে তারা বলেছে 401 ধারা সিআরপিসি অথবা 49 আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশনে কোনো প্রতিকার পেতে হলে তাকে অবশ্যই সারেন্ডার করতে হবে আইনের কাছে। আইনের কাছে সারেন্ডার অর্থ হলো তাকে যে কোর্টে জাজমেন্ট হয়েছে সেই কোর্টে সারেন্ডার করতে হবে, জেলে যেতে হবে, তারপর সেই প্রতিকার পেতে পারে। সিআরপিসি 401 ধারা প্রতিকার এখতিয়ার আছে সরকারের, আর আর্টিকেল 49 রাষ্ট্রপতির এখতিয়ার। দিস ইজ ভেরি ক্লিয়ার এবং সেই জাজমেন্টটা আমি ওখানে দিয়ে দিছি। অন্তত যারা পড়তে চায় এবং যারা আইনের প্রতি খোঁজখবর রাখে তারা ইচ্ছে করলে সেটা দেখতে পারে। আমার কাছে পুরো জাজমেন্ট আছে এবং এইখানে অ্যাড করতে হয় যে ওই জাজমেন্টের উপর ওই জাজমেন্ট ওভাররুলিং হয় নাই এবং ওই জাজমেন্ট হায়ার কোর্ট অ্যাপিলেট ডিভিশন স্থগিত হয় নাই। এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, যে ব্রিটেনে যে হাইয়েস্ট কোর্টে যে জাজমেন্ট গুলো হয় সেখানে যে রেশিওটা আসে সেই রেশিওটা আইনে পরিণত হয়। বাংলাদেশে ব্রিটেনে সেটাকে বলা হয় কমন ল, বাংলাদেশে এটাকে আমরা বলি কেস ল। অর্থাৎ ওই কেসের মাধ্যমে যে রেশিও আসছে যেটাকে অব্লিগেটরি, সেটা অন্য অন্য আদালত সেটা মানতে বাধ্য। সেই রেশিওটা ছিল যে কোনো আসামি 401 ধারা অথবা আর্টিকেল 49 যদি প্রতিকার পেতে চায়, প্রতিকার দেওয়ার এখতিয়ার বা সেই প্রতিকারটা হইতে হবে ফেয়ার জাজমেন্ট এবং নট আরবিট্রারি, সেটা অবশ্যই আইনের নিকট আগে সারেন্ডার করতে হবে। তো এইটুকু এই পর্বে আমি বললাম। এখন অন্য অন্য যারা আলোচক আছে তাদের বক্তব্য শুনে আবার যদি কোনো কোশ্চেন থাকে আমি সেটা বলবো। ধন্যবাদ ছড়ার ভাই। আমরা আপনার ওই কপিগুলো দেখেছি, যার কারণেই আজকে ভাবছিলাম যে আপনার বিষয়গুলোই আমরা জানতে চাচ্ছি, যেহেতু আপনি আইন বিশেষজ্ঞ এবং ব্যারিস্টার, আপনার থেকে আমরা জানতে চেয়েছিলাম। আমরা এখন আজাদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আজাদ ভাই যদি খুব সংক্ষেপে বলেন, আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি কোন পথে গণতন্ত্র, হ্যাঁ কোন পথে গণতন্ত্র, রিপন ভাই, হ্যাঁ গণতন্ত্র কোন পথে, গণতন্ত্র কোন পথে? হ্যাঁ, গণতন্ত্র তো বাংলাদেশে নাই। গণতন্ত্র বাংলাদেশে এই সরকারের অধীনে কোনো গণতন্ত্র বাংলাদেশে আশা করা যায় না। গণতন্ত্র বিএনপিকেই তৈরি করতে হবে এবং সেই তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের দলের একটা দিক নির্দেশনা থাকা লাগবে এবং দল আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল, সেই অবস্থায় আমাদের ফিরে যেতে হবে। বাংলাদেশে যে আইন কানুন, যে অবস্থা, আইন বলতে কিছু আছে বাংলাদেশে? আসামি 401 ধারায় যে আসামিগুলা তারা মাফ করে দিচ্ছে, সেই বিধানে আইনের বিধান মেনে তাকে মাফ করা হয় নাই। তো এই যে দেশের গণতন্ত্র, যে বিচার ব্যবস্থা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এক দফার আন্দোলন করতে হবে।
আমি বলতে চাই এখানে সরোয়ার ভাই আছেন, সরোয়ার ভাইয়ের সাথে আজাদ আমার ভাই, পরিচয় আছে, হাবিব ভাই আছে। আজাদ ভাই আপনার কাছে ভাই যেটি জানতে চাচ্ছি আপনি যে কথাটি বললেন যে এক দফার আন্দোলন কিন্তু অলরেডি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, কিন্তু এই ঘোষণা করাতে আপনি কি কি প্রস্তুতি নিয়েছেন? কারণ আপনি জানেন যে গত দুইটি সমাবেশ ঢাকা শহরে খুব কঠিনভাবে পালন হয়েছে। শুধু তাই না, এবং গতকালকে বরিশালেও কিন্তু একটি সমাবেশ হয়েছে, আমাদের হাবিব ভাই ছিলেন। এখন কিন্তু দল আন্দোলনমুখী, এবং এই আন্দোলনমুখী বলেই কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা কিন্তু খুব টেনশনের মধ্যে বিভিন্ন রকম বাজে বাজে কথা বলছেন। সেক্ষেত্রে আপনার প্রস্তুতি কি? আজকে প্রিয় দর্শক, আমরা ওনার যান্ত্রিক ত্রুটির কারণে ওনার লাইনটি ডিসকানেকশন হয়ে গেছে। আমরা এখন আমাদের রহিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। রহিম ভাই, জি রহিম ভাই, আজকে আমাদের বাংলাদেশে যে রাজনীতি গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ, আজকে যে সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কর্মসূচি নিয়ে আসতে হবে। তৃণমূলে আমরা রাজনীতি করি, তৃণমূলের আমাদের নেতাকর্মী প্রস্তুত আছে, ইনশাল্লাহ কর্মসূচি আসলেই আমরা মাঠে থাকবো। ইনশাল্লাহ আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং এখনো আমরা প্রস্তুত আছি। ইনশাল্লাহ বিএনপি কর্মসূচি দিলেই সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের তো পিছনে পিঠ দেওয়াল ঠেকে গেছে, আমাদের আর পিছানোর কোনো জায়গা নাই। ফলে আমাদেরকে আন্দোলনমুখী হইতে হবে এবং আন্দোলন করেই এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হবে। এবং এরা জানে যে আমরা বিদায় নিলে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন রহিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। রহিম ভাই, আজকে আমাদের গণতন্ত্র কোন পথে? রহিম ভাই বলেন। জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপক তিনি সমসাময়িক বিষয় নিয়ে সবসময় উপস্থাপনা করে জনাব রফিকুল ইসলাম রিপন উপস্থিত আছেন। 90 এবং অভ্যুত্থানের অন্যতম নায়ক, আমাদের প্রিয় বড় ভাই, যাদের পিছনে আমরা রাজনীতি করেছি, বেশি ধরেছি, জনাব হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন। বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, একজন আইনজ্ঞ ব্যারিস্টার সরওয়ার হোসেন উপস্থিত আছেন, একজন শ্রেষ্ঠ সংগঠক আজাদ হোসেন সহ যারা শুনছি। আমরা সবার ভাই সুন্দর আলোচনার অবতারণা করেছে। আজকের যে দেশে যে গুমুট অবস্থা বিরাজ করছে, ওনার আলোচনার মাধ্যমে অনেকটা সেটা পরিষ্কার হয়েছে। গণতন্ত্র তো আজাদ সাহেব বললো, গণতন্ত্র তো বাংলাদেশে আসলে বর্তমান ফ্যাসিস্ট সরকার, আমাদের সরকার যখন ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র কখনোই ছিল না, এখন তো নাই, কখনোই ছিল। রিপন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কখনোই ছিল না। স্বাধীনতা তো আমরা অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, হাজারের ভিতরে কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা দেশকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার পর কি আমরা গণতন্ত্র পেয়েছি? মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সংসদে বাকশাল, রিপন ভাই কথা শুনতে পাচ্ছেন? সেই বাকশাল থেকে আমাদের জাতীয়তাবাদের জনক, মহান স্বাধীনতার যিনি এই দেশে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার বাকশাল থেকে দেশকে গণতন্ত্রের প্রতি নিয়ে এসেছেন। তিনি এই আমলে বাকশাল থেকে আওয়ামী লীগের নাম গ্রহণ করে রাজনীতি করার সুযোগ দিয়েছে। পরবর্তী একটি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি দেশ বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে
ওই রাষ্ট্রপতিকে হত্যার মাধ্যমে আবার দেশে গণতন্ত্রহীনতা রাজনীতি সেটা আবির্ভাবের মাধ্যমে আমাদের আকস্মিক দেশনেত্রী সর্বাধিক জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আকস্মিক আন্দোলনের মাধ্যমে আবার গণতন্ত্র আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে গণতন্ত্র আবার দেশে ফিরে আসছে। আমরা সংসদীয় গণতন্ত্রে দেখলাম আবারও 96 একটা ষড়যন্ত্রের মাধ্যমে, একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে চাকা থেকে আমাদের গণতন্ত্র থেকে গণতন্ত্র আমার মাইনাস করে ফেলছে এখন আমাদের কোনো শুনতে পাচ্ছি না। মেগা দেওয়া তো একটু হাবিব ভাই শুনতে পাচ্ছেন? হাবিব ভাই, হাবিব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি হাবিব ভাই, গতকালকে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে ভ্যাকসিন নিতে লোকজন আমেরিকার থেকে বাংলাদেশে এসেছে। আসলে এই বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন? এক কথা বলতে গেলে এই বক্তব্যের উত্তর ওনাকে আগে ভ্যাকসিন বেশি করে দিতে হবে, 3-4 ডোজ, অথবা উনি ভ্যাকসিন নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। আমেরিকা থেকে মানুষ ভ্যাকসিন নিতে আসছে, নিজের দেশের ভ্যাকসিন বানাতে পারে না, অন্য দেশ থেকে ভ্যাকসিন আনে, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমেরিকা থেকে আমার থেকে মানুষ ভ্যাকসিন নিতে আসছে। যে পাগলের মাথা খারাপ হলে যা হয় সে অবস্থা তাই। হাবিব ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে গত 2-1টি সমাবেশ আপনি নিজেই ছিলেন, আপনি জানেন যে একটি সমাবেশে কিন্তু ব্যাপক মারধর হয়েছিল এবং আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তারা কারাগারে আছেন। এবং দ্বিতীয় যে সমাবেশটি ঢাকায় হয়েছে, আমরা দেখলাম যে চতুর্দিকে ঘিরে রেখেও তারপরে কিন্তু সমাবেশটা তারা লোক ঠেকাতে পারেনি এবং সেখানে 2 শতাধিকের উপরে গ্রেপ্তার করেছে এবং পরশুদিনকে রাতেও কিন্তু অনেকের গ্রেপ্তার করেছে। কিন্তু এই পরিবেশ পরিস্থিতির মধ্যে গতকালকে যে বরিশালে সমাবেশটি ছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি চতুর্দিকে মানুষকে বাধার সম্মুখীন হতে হচ্ছে পুলিশই, কিন্তু তারপরেও কিন্তু সমাবেশ স্থলে আপনি গিয়েছেন, সফল হয়েছে। এই যে বাধা বিঘ্ন অতিক্রম করে সমাবেশ হচ্ছে, আগামীর আন্দোলন কি এভাবে হবে কিনা এবং আপনারা যে আপনাদের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার হয়েছিল সেভাবে উদ্ধার হবে কিনা? হ্যাঁ রিপন, আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো ঢাকা প্রেস ক্লাবের সামনে সমাবেশে ছিলাম, শেষ পর্যন্ত ছিলাম, সবাই আমরা ঢুকেছিলাম। আর পরের সমাবেশটা আমি পাবনা সমাবেশে ছিলাম, আমি যে জেলার আহ্বায়ক, এখানে ভালো প্রোগ্রাম করে গেছি। আর কালকে আমি ঢাকা থেকে ভোর 5টা 5:15 রওনা হয়েছিলাম, সাবির জাওয়াল আমরা যখন ঘাটে গেলাম, রিক্সাকে জন্য অপেক্ষা, রিক্সা গেল, তখন ফেরি বন্ধ করে দিল। ফেরি বন্ধ করে দিয়ে বলা হলো যে আপনাদের জন্য কোনো ফেরি দেওয়া হবে না। পরে বাধ্য হয়ে তাবিদের সঙ্গে যারা যারা ছিল তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ভাবে আমরা স্পিড বোটে পার হলাম। এসে এখানে লোক বেশি ছিল, তারপরে লঞ্চে পার হয়ে ওই পার থেকে গাড়িটা ভাড়া করতে হয়েছিল, এবার গাড়ি দেখে। এই যে মানে গণতান্ত্রিক আমার আমি ফেরি ভাড়া দিয়ে যাব, অথচ আমাকে ফেরিতে পার হতে দেওয়া হবে না, ঠেকানোর জন্য আমরা যেতে না পারি, তো ঠেকা যেতে পারেনি। আর ওখানে গিয়ে আমি যেটা শুনলাম এবং দেখলাম যে 2-3 দিন আগের থেকে পুলিশ নানান ধরনের তাণ্ডব চালিয়েছে বিভিন্ন জায়গায়, বাড়ি বাড়ি। আগের দিন তো অবশ্যই, এবং ওই দিন মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা লাঠি সোটা নিয়ে অনেক জায়গায় আঘাত করেছে, অনেকে আহত করেছে, পুলিশ পথে পথে বাধা দিয়েছে।
এমনকি বরিশালের অন্য জায়গা থেকে লঞ্চগুলি, ভোলা থেকে লঞ্চ এসেছিল কয়েকটি, লঞ্চগুলি ঘাটে ফিরতে দেওয়া হয়নি। তা আমি ধন্যবাদ জানিয়েছিলাম বক্তৃতার মধ্য দিয়ে যে এত অত্যাচার নির্যাতন সব চিন্তা করে ওই মাঠে টুপিটা কিনা জিয়া রহমানের সুন্দর সুন্দর প্ল্যাকার্ড, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুন্দর সুন্দর ছবি, বড় বড় ছবি, ওইগুলি নিয়ে কিন্তু এই পুলিশের এত তাণ্ডব, এত ছাত্রলীগ যুবলীগের মারধরের পরেও তারা কিন্তু মাঠে ঢুকেছে। মাঠে একটি পর্যায়ে বসাবসি নিয়ে কথাবার্তা নিয়ে কিছুটা একটু বিশৃঙ্খলা হয়েছিল, কিন্তু যেহেতু বিএনপির দলীয় নেতা কর্মীরা সেখানে আমরা ছিলাম এবং একটা পর্যায়ে মাঠ আবার শান্ত হয়ে আবার প্রোগ্রাম। এই জন্য সরকার যত ষড়যন্ত্রে করুক, যত অত্যাচার নির্যাতনই করুক না কেন, আমরা যেমন 90 সালে আন্দোলন করেছিলাম, সমস্ত ছাত্র সংগঠনগুলি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, 7 দল 8 দল 5 দল লিয়াজত কমিটির মধ্য দিয়ে তারা এসেদের পতনের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন। এখনো প্রাথমিকভাবে সেই ঐক্যটা, সেই ধরনের জোট, ছাত্র সমাজের ঐক্যবদ্ধতায় ফিরে আসেনি। এখন মূলত মাঠে এককভাবে বিএনপি এবং বিএনপি বলতে যা বোঝা অঙ্গ সহযোগী সংগঠন, তারাই মাঠে আছে। অন্য কেউ মাঠে এই মুহূর্তে মানে মানে বাস্তব অর্থে যে অন্য অন্য সংগঠনগুলি ওইভাবে মাঠে এখনো আসেনি বা আসার সংগঠন, বড় কোনো সংগঠন এই মুহূর্তে নেই। কমিউনিস্ট পার্টি, বাম রাজনীতি ওরা চেষ্টা করছে, তারাও ভোটার বিরোধী নির্বাচনের প্রতিবাদে এবং সরকারের সিদ্ধান্তের মনোভাবের প্রতিবাদে, কিন্তু তাদের যেহেতু লোকসংখ্যা জনসংখ্যা কম, তারা চেষ্টা করছে তাদের মতো করে। হ্যাঁ, আর এদিকে ডাকসু সাবেক ভিপি নুরু তাদের মতো করে তারা কিছু প্রতিরোধ করার চেষ্টা করেছে, তারা বড় রাজনৈতিক সংগঠনিক অবস্থান শুরু করেছে, গড়ে উঠতে পারেনি। তো এটা একটু বুঝতে হবে আপনাকে যে সেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো এর সাথে রাজনৈতিক দল ছিল না, বল ছিল না, জনগণ ছিল না, সাংবাদিক বুদ্ধিজীবী কেউ ছিল না তার সাথে। তারপরে কিন্তু অনেক দিন 9 বছর আমাদের আন্দোলন করতে হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিকে জোটগত ভাবে। এমনকি আজকে বিএনপিকে যে দোষী করা হয়, জামাত ইসলামকে সাথে করে আওয়ামী লীগ 1986 সালে নির্বাচন গিয়েছিল, বিএনপি সেদিন যায় নাই। আওয়ামী লীগের সাথে 15 দলের জোটের 5টি দল সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনার সিদ্ধান্তকে অমান্য করে তারা 5 দল গঠন করলো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে 8 দল 5 দল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছিল। পরবর্তী সময়ে জেহাদের মৃত্যুর মধ্য দিয়ে লাস্টে আমি ক্যাম্পাস থেকে মেডিকেল কলেজ থেকে নিয়ে আসার পরে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম রাত্রে, কিন্তু 5 দল 8 দল 7 দল তারা তাদের জোটগত অবস্থান থেকে তারা সেটা আন্দোলন করেছিল এবং সেটা একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। যে সেই আন্দোলনের একটা যৌক্তিক একটা বিশেষ কারণ ছিল যে গণতন্ত্রের জন্য মানুষ ফাইট করতে, যুদ্ধ করতে। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখেছি যে একটা সংসদ ভেঙে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। এখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে আমরা ভোটে পার্টিসিপেট করেছিলাম, আমাদেরকে মেরে গ্রেপ্তার করে ভোট কেন্দ্র দখল করে তারা জিতেছে, কিন্তু বহির্বিশ্বের কাছে তারা বলার চেষ্টা করতে, প্রমাণ করার চেষ্টা করছে যে তারা গণতান্ত্রিক সরকার, নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা এসেছে। এই যে একটা পার্থক্য। এখন আমি যদি আপনাকে সারসংক্ষেপ বলতে চাই, ওই আন্দোলনে একটি পর্যায়ে পুলিশ ওই আন্দোলনের সাথে সমর্থন করেনি। অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় যে সমস্ত সংগঠনগুলি আছে, বিভিন্ন এজেন্সি যেগুলি আছে, তারা সেদিন এরশাদকে সমর্থন শেষ পর্যন্ত করেনি। এমনকি সেদিন এরশাদ চেষ্টা করেছিল 9 ডিভিশনকে মুভ করে আবার নতুন করে দমন পীড়ন করে আবার ক্ষমতা থাকতে। 9 ডিভিশনের পক্ষ থেকে জিওসেন উদ্দিন সাহেব বলেছিল যে নো, আর তোমাকে দরকার নেই। সেই একটা পরিস্থিতি আর আজকের পরিস্থিতি একটা ভিন্ন। তবে আমি এখানে আশাবাদী এই কারণে যে একজন ডাকাত, সে ডাকাতি করে বেড়ায় সমাজে, সে ডাকাত হিসেবে চিহ্নিত, তার ব্যাপারটা আলাদা। সমাজ কনসিডার করে ওর পেশায় ডাকাতি করা আর কি, খারাপ হলে তো ওইটি পর্যন্ত। কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব, উনি ইমামতি করবেন, ডাকাতিও করবেন, সিনেমাও দেখবেন, যাত্রা পালাও দেখবেন, আর বাবার মসজিদে ইমাম, তা হবে না। এই সরকার হলো ওই ধরনের ইমাম। আমি একটা উদাহরণ হিসেবে বললাম, এটা মুখে দেখাবো এরা গণতান্ত্রিক সরকার, জনগণের ভোট ভাতের অধিকার জন্য আন্দোলন করেছে,
এখনো করে যাচ্ছে, কিন্তু ভোটের কাছেই নেই। এরা ভোটের কাছে এনে আগের দিনই এরা ভোট করে ফেলে, যা থাকে কিছু পরদিন ডাকাতি হয়, তারপরে যেটুকু থাকে সেটুকু যোগ বেগের ভিতরে প্রশাসনকে বাধ্য করে এই যে একটা 2000-3057 ভোট 143 ভোট বিএনপি প্রার্থীকে দেওয়ার মধ্য দিয়ে প্রশাসনকে এমন ভাবে নষ্ট করে দিয়েছে, নিজেরাও নষ্ট, এরাও নষ্ট। আমার এখানে আমার এলাকায় একজন লোক ছিল, একটা বড় লোকের ছেলে, তার নেশা করার অভ্যাস ছিল। তো অনেক সময় তার সাথী সহযোগিতা খুঁজে পায় না, সেজন্য নিজের পয়সা দিয়ে কাউকে কাউকে জোর করে নেশা খাওয়ানো শুরু করেছিল, যে যে কোনো মুহূর্তে তার সাথী যেন তারা হয় এবং তার পক্ষে যেন কথা বলে। এই সরকার ওই রকম ভাবে নোংরা একটা পলিসি দিয়েছে, আমি তো চোর আছি, আমি তো চুরি করবোই, অনৈতিক কাজ করবোই, প্রশাসনকে দিয়েও এই অনৈতিক কাজগুলি আমরা করিয়ে নেব, প্রশাসন যেন আমাদের বাইরে যেতে না পারে। যেন পুলিশ প্রশাসন আজকে কথা বলতে পারে না তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদের কাছে, এসপি যেমন পারে না। এবং সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বলে আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান যখন নির্লজ্জ ভাবে যখন উনি বলেন এই ভোট অনেক সুন্দর ভোট হয়েছে, অতীতকালের অনেক ভোটের চেয়ে এই ভোট সবচেয়ে সুন্দর হয়েছে, তখন আমাদের লজ্জায় মরে যাওয়া ছাড়া আর কিছু করার থাকে না। আবার পর কোনো চিন্তা করি, এই সেনাপ্রধান তো বলতেই পারেন, কারণ তার 3টা ভাই বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী, তারা খুনের আসামি, তারা ফাঁসি হয়েছিল। এবং দেখেন আজকে আমি রাষ্ট্রপতির এই দেশের জনগণের কাছে বলবো, এই রাষ্ট্রপতির বিচার আগামী দিনে এই দেশের জনগণ করবে। এখানে মেজর ছড়ার অর্থাৎ ব্যারিস্টার ছড়ার যে ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা যেটা সুন্দরভাবে উপস্থাপন করলেন, কি কি ভাবে একজন আসামিকে মুক্ত করা যায় বা তাকে তার সাজা থেকে মওকুফ করা যায়, আইনের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি উনি বলেছেন আর পারে কে, আর পারে রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি এই ধরনের সন্ত্রাসীদেরকে, যিনি ফাঁসির আসামি থেকে যাবজ্জীবন, তারপরে যখন তাদেরকে ক্ষমা করে দেন, আমি মনে করি সেই রাষ্ট্রপতিরও বিচার এই বাংলাদেশের মাটিতে একজন হবে বলে মনে করি এবং হওয়া উচিত। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই উনি যে কোনো জনকে উনি সাজা মওকুফ করে জেলখানা থেকে বের করে দিবেন, এটা হতে পারে না, মানুষজন এটা কোনোভাবে মেনে নিতে পারে না। তাই আমি মনে করি রাষ্ট্রপতিকে পর্যন্ত, দলীয় রাষ্ট্রপতি, তাকেও এই সরকার প্রধান বা এই সরকার তাকেও আজকে প্রশ্নের সম্মুখীন ফেলে দিয়েছে, তার উপরে যেন জনগণ আস্থা না থাকে, অর্থাৎ সমস্ত প্রশাসন যন্ত্রকে নষ্ট করে ফেলেছে। তাই আমি মনে করি একদিন এই দেশের জনগণ তাদের অধিকার আদায়ের জন্য, যেমন এই যে প্রেস ক্লাবের সামনে প্রথম দিন যে মারপিটটা করলো, আমরা সেদিন ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে মার খেলে খাবো, এখান থেকে যাবো না। তারপর মোশাররফ স্যারকে নিয়ে একটি পর্যায়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, পরে ফাঁকা পেয়ে আমরা দিক দিয়ে ঢুকে গেছিলাম। তার মানে কি এই আমরা পলাইনি, আমরা আবার ইনশাল্লাহ, আমরা শুধু না, নতুন প্রজন্মে হয়তো দেখা যাবে যে আমাদেরকে যারা মানুষ চেনে যে আমাদের দ্বারা সম্ভব, দেখা যাবে যে আমাদের বাইরেও অন্য কোনো যুবক সেখানে এসে হাজির হয়েছে। যেমন আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, 90-এর আন্দোলন যখন আমি করেছি, তখন কাউকে আমি অ্যারেস্ট করে পুলিশের ভ্যানে উঠালেও, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে সেখান থেকে আমি টেনে নামিয়ে নিয়ে আসতাম। আমি বলতাম আগে আমাকে অ্যারেস্ট করা হোক, তারপরে তাদের করা হোক। এবং এই আনতে গিয়ে অনেক সময় আমি মার খেয়ে গিয়ে হাসপাতালে গেছি, কিন্তু পালিয়ে যায়নি। এখন আমি আমানুল্লাহ, আমার নাজিমউদ্দিন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আমাদের দায়িত্ব পালনও করেছি কিছুটা, কিন্তু এরশাদ যে ভূমিকাটা পালন করলো, এই যে পুলিশের মাঝখান থেকে তার এক সহযোগিতাকে যেভাবে বের করে নিয়ে আসলো, এবং এরশাদকে সেভ করার জন্য তার সাথী সহযোগীরা যেভাবে মায়ের করে পুলিশের অমানসিক নির্যাতন সহ্য করে তার সহযোগিতাকে বের করে নিয়ে আসলো, আমি মনে করি এই এরশাদের এই সাহসিকতা দেখে অনেক যুবক আগামী দিনে রাজপথে নামবে। কারণ এর বাইরে যাওয়ার, ন্যায় যুদ্ধ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। এবং আমি মনে করি একদিন এই প্রশাসন দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে, তারা বলে আর না, অনেক অন্যায় করেছে, আপনার জনসমর্থন নেই, আপনার প্রত্যেকটি, আমি আজকে নির্দ্বিধায় বলবো, প্রত্যেকটি মানুষ এখানে আওয়ামী লীগের প্রত্যেকটি সেক্টর যারা কাজ করতেছে, তারা প্রত্যেককে দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত। প্রশাসনের কাছেও এই হিসাবটা আছে বা খবরটা আছে।
এই প্রশাসন যখন দেখবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2 বছর জেল খাটালো, তারেক রহমানকে সাজা দেওয়া হচ্ছে, জিয়া রহমানের উপাধি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আর এরা চুরি করছে, এটা ভালো যদি হতো তাহলে আমরা এদের কথা শুনতাম, বিএনপিকে পিটাতাম, ছাত্রদলকে মারতাম, গুম করতাম, হত্যা করতাম এবং এদের উপর আরো বেশি করে সভা হতাম। একটি পর্যায়ে এদের কাছে যখন হিসাবটা আসবে, এরা তখন একসময় থেমে যাবে বলে আমি বিশ্বাস করি। তাই যদি না হতো, কালকে এত কিছু হওয়ার পর বরিশালে যে সমাবেশ আমি নিজের চোখে দেখেছি, আমি সেখানে বক্তব্য রেখেছি, বরিশালের জনগণকে ধন্যবাদ দিয়েছি। এত অত্যাচার, নির্যাতন, ধরপাকড়, বাধা উপেক্ষা করে বরিশালের এই মাঠ আপনার পরিপূর্ণ করে দিয়েছেন, কানায় কানায় ভরে দিয়েছেন জনগণ দিয়ে। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আমাদের যেহেতু ভুল বুঝাবুঝতে, পরে যখন আমাদের প্রধানমন্ত্রী বা আমরা যখন বক্তৃতা করি একটা শান্ত পরিবেশে আমরা কিন্তু মিটিংটা সমাপ্তি করতে আমরা পেরেছি। তাই আমি মনে করি এরপরে 27 তারিখে আছে খুলনা, 1 তারিখে আছে রাজশাহী। আমি মনে করি শত বাধা প্রতিকূলতা উপেক্ষা করে খুলনা, রাজশাহী এই সমাবেশগুলিকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন অবশ্যই সফল করবে। ইতিপূর্বে আমরা আন্দোলন করেছিলাম 4 দলীয় জোট, আমরা সমাবেশ করেছি 22 দলীয় জোট, 20 দলীয় জোট নিয়ে। এখন কিন্তু আমরা একা করছি, এখন কিন্তু বিএনপি একা মাঠে। আজকে আমি মনে করি বিএনপি একা মাঠে না, বিএনপি একটা প্রতীক। এই দেশের মানুষের কাছে এই অপশাসন, দুঃশাসন এর বিরুদ্ধে মানুষ মনে করে একমাত্র বিএনপি পারে প্রতিরোধ করতে। কোন দল আসলো না আসলো আমরা কাউকে ছোট করবো না। তো কেউ যদি মনে করেন, কোন দল যদি মনে করেন যে আমরা না গেলে এই আন্দোলন সফল হবে না, আমরা অংশগ্রহণ না করলে মাঠে মানুষ নামবে না, এটা ভুল। তাহলে এই অপশক্তির বিরুদ্ধে মানুষ কিন্তু বিএনপিকে বেছে নেবে। এখনো বিএনপির বিকল্প কিন্তু দাঁড়ায় নাই। এই মুহূর্তে বিএনপির দল অপরিচিত বলা হয়, তারপরেও আমি মনে করি এখন বিএনপি 200-250 বেশি। আওয়ামী লীগ এখনো ভোট কাটে কেন, এখনো বাধা দেয় কেন, এত উন্নয়ন বাধা দেয় কেন? বৈশাখ মিটিং করলে কি হবে, প্রেসিডেন্ট মিটিং করলে কি হবে, কি হবে? ভয় পায় কেন? ভয় পায় এই কারণে যদি একবার ছেড়ে দেয় মিটিং করতে, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে যাবে। রিপন যে কথাটি বললেন, ওই দিন মিটিং এ আমি তো সকাল থেকে ছিলাম এবং আমি ঢাকাতে থাকলে আমি তো জেলার আহ্বায়ক, জেলার প্রোগ্রামগুলিতে আমার অংশগ্রহণ করতে হয়। আমি কিন্তু সিনিয়র নেতাদের মধ্যে 2-1 জন হয়তো যান, আমি কিন্তু অনেক আগেই যাই। হাবিবুর খানের সোহেলের পাশে আমি দাঁড়াই। সকাল থেকে পুলিশ চেষ্টা করে মিটিংটা ভেঙে দেওয়া, সোহেল সহ আমরা সবাই মিলে যারা থাকে, বাসার বাড়ির সবাই যারা থাকে সবাই মিলে চেষ্টা করে মিটিংটা যেন হয়। আমরা দৌড়তে পারাই না, নেতারা আসেন, মিটিং হয়। ওই দিন যদি সকাল থেকে যদি এস এম জাহাঙ্গীরের মিছিল আক্রমণ করলো, অনেকের মিছিল আক্রমণ করেছে, যদি না করতো, আমি মনে করি ওই যে ঈদগাহ, জাতীয় ঈদগাহ মোড় থেকে ওইদিকে পল্টন পার হয়ে যেত মানুষের ঢল নামছে যেভাবে, ওইটাকে প্রতিহত করার জন্যই কিন্তু সেদিন এই আক্রমণটা করা হয়েছিল। বিভিন্ন নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল। আমি মনে করি যতই মামলা দিবেন, যতই হামলা করবেন, আমাদের কাছে এগুলো ডাল ভাত হয়ে গেছে। বিএনপির নেতা কর্মীরা শত শত মামলা খায়, হাবিবুর খান, সোহেল, নীরব, টুকু, ওই যে জুয়েল, তারপর আরো সমস্ত যারা যারা আছে, আমাদের নামে আলাল ভাই, মহাসচিব সহ বহু লোকের নামে মামলা আছে। তারপরে কি তারা মিছিলে যায় না? জামিন পায়, আবার 5 দিন মিছিলে চলে আসে। তার মানে কি? তার মানে এই মামলা হামলা আমরা মনে করি সকালবেলা নাস্তা করলে দুপুরবেলা ভাত খেতে হয়, দুপুরবেলা ভাত খেতে রাত্রিবেলা খাওয়ার প্রয়োজন পড়ে। আমরা মনে করি এই মামলা আমাদের কাছে ডাল ভাত। এই মামলা আমাদের ধরে নিয়ে যাবে, কি হবে? 3 মাস রাখবে, 6 মাস রাখবে, সাজের মধ্যে রাখতে পারবে না। আর মিথ্যা মামলা সাজা দিবে। আমাদের গ্রামে যে সাথে মামলা হয়েছে, আমাকে নিয়ে যদি আমি বলি, এই সরকার কি জবাব দিতে পারবে? আমাকে টক শোতে গ্রেপ্তার করে আমার নামে গাড়ি ভাড়ার মামলা দেয়নি। এই মামলা যারা দিয়েছেন, যারা দেওয়াইছেন, একদিন তাদেরও বিচার হবে। কারণ আমাকে টক শো থেকে ধরে নিয়ে গেলেন, আমার কি অপরাধ ছিল? আমি ঝটকায় দুর্নীতির কথা বলে একটা কবিতা পড়েছিলাম। কি সকালে উঠে আমি মনে মনে বলি যে আমাদের মুরব্বী শিক্ষকরা শেখাতেন, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমি একটি কবিতাটা বলেছিলাম, এখনকার মন্ত্রী থেকে শুরু করে, বড় বড় মন্ত্রী থেকে শুরু করে সরকার প্রধানেরা, নেতা পাতিনেতারা বলে, সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিন আমরা যেন চুরি দাঁড়িয়ে মিথ্যা কথাই বলি। প্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে হয়তো পাবেন এখান থেকে ধরে নেওয়া যাওয়া, এইটা কি আমার অপরাধ? ম্যাডাম জিয়ার বাড়ি ঘেরাও করে রাখলেন,
ময়লার গাড়ি ট্রাক দিয়ে, পাথর দিয়ে, পাথরের গাড়ি, ময়লার গাড়ি, ইটের গাড়ি, সিমেন্টের গাড়ি দিয়ে এটা করেছিলাম। মানুষ ভাই আপনার কাছে আবার আসবো হাবিব ভাই। হ্যাঁ, হাবিব ভাই আপনার কাছে জি। তাই আমি মনে করি যে এখানে আমি বলবো ভাই রিপন, আন্দোলন হবে। এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন শেষ হবে কবে? 31শে ডিসেম্বর। ইনশাল্লাহ 31শে ডিসেম্বরের মধ্যে এই সরকারকে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এই দেশের মানুষ বাধ্য করবে। বিএনপি না, বিএনপি সাথে করে নিয়ে এই দেশের মানুষ বাধ্য করবে এবং এই দুঃশাসন অপশাসনের অবশ্যই শেষ হবে। বেগম খালেদা জিয়া অবশ্যই মুক্ত জীবনে ফিরে আসবেন। একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি জয়লাভ করবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার দেশে ফিরে আসবে। আর জিয়া রহমানের পদক, তার কষ্ট করে অর্জিত খেতাব যারা কেড়ে নিতে চান, একদিন তারাই হয়তো হারিয়ে যাবে এই দেশের। ধন্যবাদ হাবিব ভাই, আপনার কাছে আবার আসবো। আপনার যে বক্তব্যটা দিয়েছেন আমরাও সেটাই চাই যে এদেশের মানুষকে নিয়ে আপনারা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের হাতে আর 15 মিনিট আছে, আমরা সকলকেই দিতে চাচ্ছি। আমি আজাদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আজাদ ভাই, হাবিব ভাই যেটি বললেন যে এদেশের মানুষকে নিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব, সেই প্রস্তুতি আসলে আপনাদের কতটুকু আছে বলে আপনি একটু বলেন। ইনশাআল্লাহ হাবিব ভাই যেটা বললেন, আগামীতে আমরা আমাদের যে 4টা বিভাগীয় কর্মসূচি সমাবেশ আছে, এই সমাবেশের পরে ইনশাআল্লাহ আন্দোলনের ডাক দিবে আমি মনে করি। এবং এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হলে, এই হাসিনাকে, এই একটা মাফিয়া সরকারকে বিদায় করতে হলে রাজপথে আমাদের আন্দোলন করেই বিদায় করতে হবে। আমরা যদি মনে করি যে এমনি এমনি বিদায় হবে এই সরকার, এটা আমাদের ভুল ধারণা, ভুল হবে। এই সরকারকে বিদায় করতে হলে, এই সরকার একটি মাফিয়া সরকার, যারা এই দেশের খুনিদেরকে যেভাবে আবার মাফ করে দিয়ে এই দেশে আবার তারা ষড়যন্ত্র করছে, ইনশাআল্লাহ সব ষড়যন্ত্রই ভেস্তে যাবে হাসিনার। যদি আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি, আমরা ভয় ভীতির ঊর্ধ্বে থেকে যদি রাজপথে আন্দোলন করতে পারি এবং আন্দোলনের ডাক দিয়ে নেতৃত্ব দিতে পারে, ইস্টাকের মতো সবাই যদি রাজপথে থাকে, আমি মনে করি ইনশাআল্লাহ পুলিশ আমাদের জন্য ফ্যাক্টর না। কারণ এই সরকারের কোনো ভোট নাই, যার জন্য পুলিশকে ব্যবহার করেই তারা ভোট কেটে নিচ্ছে। তাদের উন্নয়ন যদি করে থাকে, সরকার যদি এত জনপ্রিয় হয়ে থাকে, তাহলে বিএনপি কে ভয় পায় কেন? বিএনপির সমাবেশকে ভয় পান কেন? আমাদের উল্লাপাড়াতে আমাদেরকে মাঠেই নামতে দেয় না, কারণ আমাদের দেখলেই ওদের ঈর্ষা শুরু হয়ে যায় যে বিএনপি মাঠে নামছে। বিএনপি একটা জনপ্রিয় দল, গণতান্ত্রিক দল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই হাসিনার পতন হবে ইনশাল্লাহ। ওই যে হাবিব ভাই একটা কথা বললো, বিএনপি এমন একটি দল, এত নির্যাতন, এত মামলার পরেও আমাদেরকে কিন্তু দুর্বল করতে পারে নাই। তারপরেও রাজপথে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আন্দোলনের ডাক দিলেই ইনশাল্লাহ তৃণমূল প্রস্তুত আছে। তৃণমূলের নেতাকর্মী আন্দোলন চায়, কারণ আন্দোলন না করে যেহেতু মামলা খায়, সমাবেশ করলেও মামলা দেয়, সমাবেশ না করলেও মামলা দেয়। সেই কারণে আমি মনে করি আন্দোলনের সময় এসেছে। সমাবেশের পরে আমি মনে করি আপনাকে ধন্যবাদ, আপনি অনেক চমৎকার করে বলেছেন। এবং আপনি যেটি বলতে চাচ্ছেন যে কেন্দ্রীয় নেতারা যেই ডাক দিয়েছেন সেই ডাকের একমত পোষণ করে আপনি আগামীর আন্দোলন করবেন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুর রহিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আব্দুর রহিম ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আব্দুর রহিম ভাই, আপনার ওখান থেকে আসলে বিকট শব্দ আসছে, তারপরেও শেষ মুহূর্তে আপনার দু একটি কথা আমরা জানতে চাচ্ছি যে এই যে গণতন্ত্রের যে সংকট, এই সংকট উদ্ধারে আপনাদের মৎস্যজীবী দলের কি কি পদক্ষেপ আছে এবং আপনারা আগামী দিনে কি পদক্ষেপ? সত্য কথা বলতে যে শাসন বিভাগ, বিচার বিভাগ, সংসদ একাকার হয়ে এই দেশে সব কিছু অ্যামালগেট হয়ে এই অবস্থায় বিএনপি আন্দোলন আছে এবং জনতার মেয়ররা যে আন্দোলনের সূচনা করছে
স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠনগুলি, সহযোগী সংগঠনগুলি একাত্মভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। ইতিমধ্যে ঢাকাতে যে কর্মসূচিগুলি পালন হচ্ছে, বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ, সেগুলিতে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন শক্তিশালীভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা এককভাবে কয়েকটা বিক্ষোভ মিছিল করেছি। আমি প্রথমে বলেছিলাম এখানে বিচার বিভাগ, শাসকের সরকার, পুলিশ যেখানে আমাদের প্রতিপক্ষ, আমাদের কিন্তু আমাদের প্রতিপক্ষ, পুলিশ এবং প্রশাসন আমাদের প্রতিপক্ষ। এত কিছু আছে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলি যে আন্দোলন আছে, সেটাই আশা একদিন এই আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পতন হবে, সে আশা আমরা সবাইকে ধন্যবাদ। শব্দ এত কি রিপোর্ট চলে গেল। সারোয়ার ভাই কথা বললে হয়, রহিম ভাই, কথা বললে সমস্যা। রহিম ভাই আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি অত্যন্ত চমৎকার করে বলেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন যেতে চাচ্ছি আমাদের ব্যারিস্টার মেজর অবসর সরোয়ার হোসেনের কাছে। ব্যারিস্টার সরোয়ার ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আমাদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের যেই একটি রূপরেখা ছিল, আপনি জানেন বর্তমান সরকার তার প্রয়োজনে কিন্তু সেটি তুলে ফেলেছে, এবং আপনি একজন আইনজ্ঞ, আমরা জানি এই যে নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন না হয় তাহলে গণতন্ত্রের যে সংকট, এই সংকট থেকে তো বাংলাদেশের মানুষ মুক্ত হবে না। তাহলে এখান থেকে আসলে করণীয় কি বলে আপনার কাছে মনে হচ্ছে, এবং এই নিরপেক্ষ সরকার যেই নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা কিভাবে করা যেতে পারে বলে আপনি মনে করছেন? সরোয়ার ভাই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আবার দেখুন, হ্যাঁ বলছি আমি। দেখুন, আজকে বাংলাদেশ, শুনতে পাচ্ছি, জি, আজকে বাংলাদেশ যে জায়গায় আসছে সেটার একটা বড় ধরনের দায় দায়িত্ব বর্তায় খায়রুল হকের উপরে, প্রাক্তন প্রধান বিচারপতি। এই কথাটা হাবিব ভাইও অনেকবার বলেছে, এবং 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 7 ক একটা আর্টিকেল সংযোজন করা হয়েছে। হাবিব ভাই, এখানে রহিম ভাই, আজাদ ভাই, আমরা আছি। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ওই 7 ক আর্টিকেলে বলা আছে, জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো কাজ করা, কোনো কাজের চেষ্টা করা অথবা ষড়যন্ত্র করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ শাস্তি হবে বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, সেটা হবে। তাহলে এই যে খায়রুল হক যে শর্ট অপারেটিভ অর্ডারটা দিয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার ক্ষেত্রে, সেইখানে কিন্তু ছিল যে আরো 2 টার্ম এটা কন্টিনিউ করা যেতে পারে। হ্যাঁ, এবং এটা একজন বিচারকের 3-3-6 সমান ছিল। 3 জন বলেছে এটা কন্টিনিউ করবে, 3 জন বলছে না, ব্যালান্সিং হয়েছে একজন, মানে 4:3 এটা সিদ্ধান্ত হয়েছে। খায়রুল হক কিন্তু একটা জুডিশিয়াল করাপশন করছে, যে করাপশন অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত গর্হিত। এই খায়রুল হককে যখনই সুযোগ আসবে, বাংলাদেশের দেশপ্রেমিকদের উচিত হবে সে মরে গেলেও মরণোত্তর বিচার করতে হবে। আমাদের কিন্তু একটা কোর্ট অলরেডি বলেছে যে যারা দুর্নীতি করে তাদের মরণোত্তর বিচার হওয়া উচিত। আমি একমত এই মতে।
তারপরে যারা নির্বাচন কমিশন নিয়োগ করলো এবং নির্বাচন কমিশন যা কিছু করলো, এরাও কিন্তু ওই 7-এর কয়ের আওতায় অপরাধ করেছে। অর্থাৎ র্যাব গঠন করেছিল বিএনপি, র্যাবকে এখন রক্ষী বাহিনীর মতো ব্যবহার করে আওয়ামী লীগ। তো 15th অ্যামেন্ডমেন্ট করে গেছে আওয়ামী লীগ। ওই 15th অ্যামেন্ডমেন্টই যারা জনগণের স্বার্থ ভুলণ্ঠিত করেছে, যারা এই ধরনের অপরাধ করেছে, জনস্বার্থের বিপক্ষে অবস্থান করেছে অথবা চেষ্টা করছে অথবা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু ওই 7-এর 1-এ ধরা আছে। এবং আপনারা জানেন যে সাংবিধানিক আইন হলো সর্বোচ্চ আইন, এবং এই আইন বা অন্য কোনোভাবে রহিত করা যাবে না, এইটা অ্যামেন্ডমেন্ট ব্যতীত। এবং অ্যামেন্ডমেন্ট করতে হলে সেখানে 2/3 মেজরিটি লাগে। অন্য কোনো আইন কিন্তু এমনি সহজভাবে অ্যামেন্ডমেন্ট করা যায়। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। এখন এইখানে আমি বলতে চাই যে উত্তরের উপায় হলো যে কোনো স্বৈর শাসক পৃথিবীতে কখনোই এমনিতে ক্ষমতা ছেড়ে দেয় নাই, কখনোই না। স্বৈর শাসক কখনো পার্মানেন্টও হয় নাই, আবার এমনিতে ক্ষমতাও ছেড়ে দেয়। তাহলে এটার পতন ঘটাতে হবে। এবং এই বিএনপি আমরা কিন্তু দেখিয়েছি যে আমরা অন্য কাউকে ছাড়াও আমরা মাঠে আসি এবং আমরা আন্দোলন করতে পারি। জামাতের যে স্টিগমাটা আমাদের উপরে 2009 থেকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমাদের নীতি নির্ধারকরা ইচ্ছে করলে সেটাকে পুনর্বিবেচনা করতে পারতো, নতুন করে সিদ্ধান্ত নিতে পারতো। যারা বলে থাকে একেবারে জামাতের এই শক্তি আছে ওই শক্তি আছে, ওইটা আমরা দেখেছি কতটুকু শক্তি আছে। আমার সিটে পিরিজপুর 1-এ আমাকে বাদ দিয়ে জামাতের প্রার্থী দিছিল একদিন, পুরা ইলেকশন সময় একদিন এলাকায় ঢুকতে পারে নাই। এটা হাবিব ভাই নলেজে আছে, বা যারা পিরিজপুর 1 সম্বন্ধে জানে, রিপন আপনিও এটা জানেন। তো এখন বিএনপির সামনে যেটা চ্যালেঞ্জ, সেটা হলো বিএনপি যদি মানুষের সামনে অন্তত এই মেসেজটা পরিষ্কার করতে পারে যে ভবিষ্যতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারা সুশাসনে থাকবে, ন্যায় বিচারে থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে। যাদের পারসেপশনালি দুর্নীতির স্টিগমা আছে, অন্তত মানুষের কাছে যদি দেখাতে পারে যে তারা একটু দূরে আছে, অন্তত ফ্রেশ ক্যারেক্টার, যাদেরকে কোনো সার্কামস্টান্সে তারা দুর্নীতি করবে না, তাহলে আমি মনে করি যে মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হবে। জনমানুষ যখনই সম্পৃক্ত হবে তখনই এই সরকারের পতন হবে। আমাদের সেই দিকে যাওয়া দরকার বলে আমি মনে করি। হাবিব ভাই যেহেতু চেয়ারপারসনের উপদেষ্টা, হাবিব ভাই যারা নীতি নির্ধারক আছে তাদেরকে আরো বেশি করে বলতে পারে। অর্থাৎ গাড়ির যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় সেটাকে ওভারহল করতে হয়। বিএনপির নেতৃত্ব সেই সুযোগটা আছে, এটা ওভারহল করে সব ক্রিম টাইপের লোক যারা সমাজে রোল মডেল হিসেবে মানুষ যাদেরকে দেখলে সামনে আসে, তাদেরকে সামনে আনা যায় কিনা সেইটা ভাবতে হবে বলে অন্তত আমি মনে করি। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ ছড়ার ভাই, অনেক চমৎকার করে বললেন এবং আপনি আইনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। আমাদের দর্শক এবং আমাদের দেশের মানুষরা আপনার বক্তব্যে অনুপ্রাণিত এবং অনেক কিছু জানতে পারলো। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা আমাদের প্রিয় হাবিব ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। হাবিব ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে 2 দিন আগে কিন্তু তথ্যমন্ত্রী একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে গুলিস্তানে যদি পাগলও নাচে তাহলে বিএনপির চেয়ে বেশি লোক হয়। এই যে মানে ছেলে মানসিকতার বক্তব্য, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আরেকটি বিষয় হলো যে আমাদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যেই নির্বাচনের দাবি, সেই দাবিটা আসলে আমরা কেন জনগণের মাঝে আরো উজ্জীবিত করতে পারছে না? এবং আজকে কিন্তু আপনি জানেন যে ওবায়দুল কাদের কিন্তু একটি কথা বলেছেন, সেটি বলেছেন যে বিএনপি গত 12 বছর ধরে ইস্যুর নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন। আসলে তারা কোন ইস্যুতে আন্দোলনে যাবেন সেই ইস্যুটাই নির্ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এই ওবায়দুল কাদেরের বক্তব্যে আপনি একমত কিনা? ওবায়দুল কাদেরের বক্তব্য এই করতে তার ভাই আছে না মির্জা কাদের, তাকে জিজ্ঞাসা করলে বলে দেবে উদ্ভট কথাবার্তা বলে। মনে হতো যে আকাশ থেকে আসছে, পৃথিবীতে এরা ছিল না এর আগে। বিএনপির মতো একটা দল কিন্তু উপহাস করে, যে বিএনপি বারবার জনগণের ভোটে রাষ্ট্রের ক্ষমতায় গেছে, যে বিএনপি 2001 সালে একাই 150টা আসন পেয়েছিল,
2008 সালে যে ভোট পেয়েছে 2001 সালে তার চেয়ে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা আসনে 5 থেকে 10,000 ভোট পেয়েছে। এই বিএনপিকে 2018 সালে 43 ভোট 157 ভোট 5,000 2,000 10,000 ভোট দেখা দিয়ে বলবে বিএনপি ভোট দিতে পারে না, ভোট দিতে চায় না, বিএনপি নেই, বিএনপি এজেন্ট দিতে পারে না। বিএনপি এজেন্ট আগে দেয়নি, ওদের তারা নিজেও জানেন। ওনারা কোন নির্বাচন তৈরি যতবার দিচ্ছেন ততবার তা না, তার আগে নির্বাচন করে তখন কোনো এজেন্ট দিতে পারেননি, দিয়েছেন। বিএনপি কিছু বলে কিন্তু ভোটিং পারে। আজকে এই সমস্ত কথাবার্তা বলে উপহাস করে বলেন, যেমন এক এক সময় তথ্যমন্ত্রীর কথা বলে, যার কথার কোনো উত্তর নেই, যার কথা ছাত্র রাজনীতি করবার বলতাম তার কথার উল্টো হলো 2টা থাপ্পড় লাগে, তাহলে সোজা হোক। আর মন্ত্রী বলতে পারে বয়স হয়ে গেছে, বিএনপি রাজনীতি করে মেটাবার উদ্দেশ্যটা এবারে তো বলতে পারে না, এরকম কথা। এখন যা মুখে আসতেছে তাই বলছে, এরকম তো একটা জবাব আছে। আর ব্যারিস্টার সরোয়ার হোসেন যে কথাটি বললেন, আমি এই কথাটা আজকে কিন্তু প্রথম বললাম, আগে বলেছি কিন্তু শক্তভাবে আজকে বলতে চাচ্ছি। যদি কেউ কোনো দল মনে করে থাকেন যে আমাদের ছাড়া বিএনপি আন্দোলন করতে পারবেন না, এই সরকারকে পরাভূত করতে পারবে না, জনগণের অধিকার আদায় করতে পারবে না, এটা ভুলে যেতে হবে। আমি মনে করি এই দেশের মানুষ বিএনপি প্রতি বা বিএনপির দিকে তারা তাকিয়ে আছে। নেতৃত্বের ভিতরে 12-13 বছর হয়ে গেছে, বিপদে আছে, নানান কারণে, নানান বয়স হয়ে গেছে, অনেকেই হয়তো আন্দোলন সবাই একভাবে পারে, কিন্তু আন্দোলনের মাঠের আন্দোলনের মধ্যে দিয়ে নেতৃত্ব গড়ে উঠবে। আমি পাবনাতে একটা বক্তব্য দিয়েছি গত পরশুদিন 17 তারিখে, এবং অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছি, যারা ফেসবুকে দেখেছেন, অনেক সুন্দর। আমি পরিষ্কার করে বলেছি যে আমি এবং আমার সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, আমরা অ্যারেস্ট হওয়ার পূর্বে পাবনা জেলার এই মিটিং এ এখান থেকে কেউ অ্যারেস্ট হবে না। ইতিপূর্বে ছাত্ররা প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক ছেলেকে অ্যারেস্ট করতে মারপিট করেছে, অনেক প্রোগ্রাম। আমি বলেছিলাম আমাকে অ্যারেস্ট করতে হবে, আমার লোক আমার প্রোগ্রাম বলে আপনি এত জনপ্রিয় প্রোগ্রামে হাজার হাজার মোটরসাইকেল লোক যায়, আপনি কিন্তু আমি অ্যারেস্ট করতে পারবো। অ্যারেস্ট যখন করলেন না, তখন আমি থানায় গেলাম। থানায় গিয়ে বললাম আমার লোকজনকে ছেড়ে দেন, নাহলে আমাকে থানায় আটকে রাখেন, আমি এখান থেকে যাবো না। তখন ওসি সাহেব এখন নাই, রাজাক সাহেব ছিল, উনি বলে হাই ভাই আপনার মতো লোককে আমি থানায় আটকে রাখতে পারবো, আপনি এখান থেকে চলে যান। আমি তো আমি যাবো না, আমাকে অ্যারেস্ট করতে হবে, আমার লোককে ছাড়তে হবে। আমি তার শেষ পর্যন্ত বললো যে হাই ভাই আপনি চলে যান, আমি কথা দিচ্ছি আপনার লোককে আমি ছেড়ে দেবো, তবে কিছু ছাড়তে সব ছাড়িনি। আজকে আমাদের নেতাদের, আমরা যারা নেতা, আমার চেয়ে বড়, আমার চেয়ে অনেক বড় বড় নেতা আছেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বেশি লাগবে না। আমরা 50 জন নেতা আমরা বলবো, আমাদেরকে মেরে আমাদের উপর বুলডোজার চালিয়ে দেন, অথবা আমাদেরকে হাসপাতালে নিয়ে যান, ছেড়ে দেন, অথবা কারাগারে নিয়ে যান, এর বাইরে না। দেখি না কোথায় যায়, তার কারণ এটা অনৈতিক সরকার, এরা চোর, এরা ডাকাত, এরা ছিনতাইকারী, এরা ব্যাংক লুটেরা, এরা শেয়ার মার্কেট ধ্বংসকারী, এরা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে, সোনা চুরি করে, এরা তামা বানায় ফেলে, এরা পাথর খেয়ে ফেলে, এরা কয়লা গিলে ফেলে, এরা যাত্রা করে, এতে নৈতিকতা নাই। তো চোর যত বড় হোক না কেন, শক্তি যতই থাক না কেন, পূজা হয় যদি কেউ দাঁড়াতে একটা বাচ্চা ছেলে যদি থাপ্পড় লাগায় দিয়ে চোর কিছু করতে পারে। এরা যদি মনে করেই থাকে যে সবসময় আমাদের উপরে লাঠি ঘুরাবে, বাংলাদেশের মানুষকে হ্যাঁ দাবায় রাখা যাবে, অনেকদিন রাখা যাবে, চিরদিন রাখা যাবে না। এবং যখন এরা যাবে, কতদিন, অনেকদিন তো হল, এদের এত দুর্নীতির ইতিহাস সামনে থেকে আসবে, সামনে থেকে দেখেন না। যখন মানুষ দেখবে বেগম খালেদা থেকে 2,10,00,000 টাকার জন্য এতগুলো কারাগারে রেখেছেন, আজকে রেখেছেন, সাজা দিয়েছেন, আর আপনাদের পরিবারের একজন আত্মীয়-স্বজন, আপনাদের এমপিরা, মন্ত্রীরা শত কোটি টাকা চুরি করে বাড়িতে, ব্যাংকেও রাখে নাই, বিদেশেও পাঠা নাই, গোডাউন করে বাড়িতে রেখেছে, 7 তলা গোডাউন, 3 তলা গোডাউন, 2 তলা গোডাউন, টাকা ভরে রেখেছে, ব্যাংকে অত টাকা রাখার টাকা নাই, ব্যাংক আজকে খালি। মানুষ রাস্তা নেমে আসবে, মানুষকে আপনি রাখতে পারবেন। আপনি কোথায় ফিরতে আসুন,
আপনার এখন পেঁয়াজ, কৃষকের এখন পেঁয়াজের দাম নেই, কৃষক এখন কান্নাকাটি করতেছে। এখন আপনার চাউলের দাম বেড়ে যাচ্ছে, আপনার চিনির দাম বেড়ে যাচ্ছে, আপনার তেলের দাম বেড়ে যাচ্ছে। এক এক সময় আপনার এই ব্যবসায়ী সিন্ডিকেট দিয়ে এই দেশের মানুষের পকেট কাটছেন। একবার পেঁয়াজের দাম বাড়ানো, একবার আলুর দাম বাড়ানো, একবার লবণের দাম বাড়ানো, তেলের দাম বাড়ানো, এই যে কাজগুলি করতে মানুষ ধরে ফেলছে। আপনাদের দুর্নীতিবাদ, আপাত মাত্র দুর্নীতিবাদ, এটা মানুষের প্রমাণিত। আপনার যেমন ইন্ডিয়া, যেমন আমাদের মাঝে মধ্যে আমরা বলি আমাদের হাবিব ভাই আমাদের সময়, আমি শেষ হাবিব ভাই, হ্যাঁ আমি শেষ করে দেই। জি জি জি, আমি এটা শেষ করে দিই। জি জি জি, এইভাবে বলতে চাই, এই দেশের মানুষের কাছে এরা প্রমাণিত দুর্নীতিবাজ, এরা চোর, এরা অনৈতিক, এরা ভোট ডাকাত। অতএব যে কোনো মুহূর্তে রুখে দাঁড়ালে এরা মানুষের অধিকারের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সেই দিনের প্রত্যাশায় আমি আছি। জীবন আপনাকে ধন্যবাদ, সব আলোচক বৃন্দ সবাইকে ধন্যবাদ, যারা দেখলেন তাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই ছিলেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত সরোয়ার হোসেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম আজাদ ভাইকে। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।